রেজিস্টার সংরক্ষণ করবে। এই কথাগুলো কিন্তু 46-এর মতে আবার 46-এর গত হচ্ছে নিরাপত্তা, মতে স্বাস্থ্য নিরাপত্তা। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু 46-এ বলা আছে। এখন আসেন, এখন এখন এই 47-এ আমরা আলোচনা করছি কি তল্লাশিপূর্বক গ্রেপ্তার। 48-এ আমরা আলোচনা করছি যে দরজানালা ভাঙিয়ে প্রবেশ, 49-এ বলছি দরজানালা ভাঙিয়ে বাহির, 50-এ বলছি গ্রেপ্তারে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে আলোচনা করছি গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। 52-তে বলছি গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিলা হইলে তাহার দেহ তল্লাশি। 53-তে বলছি গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট অস্ত্র থাকলে তাহা আটকের ক্ষমতা। তারপরে আমরা আলোচনা করছি হচ্ছে কত 54, অতি ভাইটাল একটি ধারা। এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা এখান থেকে মানদত্তার আমলে একাধিকবার প্রশ্ন আসছে। এইবারও কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনাটা বেশি, কেননা এই প্রশ্নটা কিন্তু এই ধারাটা কিন্তু এবার সংশোধনী হয়েছে। তো যেহেতু সংশোধনী হয়েছে, তাই দয়া করে এই ধারাটা আমি আজকে কিন্তু লেখাইছি। এখন আমিও লেখাইলাম, আপনিও পড়লেন। যদি পদোন্নতি পরীক্ষায় আসে আপনি দিতে পারলেন না, তখন কিন্তু এই পড়ার এই লেখার কিন্তু আর দাম থাকে না। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো রেকর্ডিং হয়, আমরা ক্লাস রেকর্ডিং আকারে আমাদের আরেকটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, ওইখানে আমরা প্রতিদিন ক্লাসের পরে ওইখানে রেকর্ডিংটা দিয়ে দিই। যারা চান আমাদের ক্লাসগুলো শুনবেন, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আমরা প্রতিদিনের ক্লাস ওইখানে আপডেট দিই, আপনারা বারবার এই কথাগুলো শুনতে পারবেন। ঠিক আছে, এখন আসেন, এই 54 ধারার কিন্তু 11টা ক্ষেত্র আছে। 54 ধারায় মূলত পয়েন্ট হচ্ছে 2টা। হ্যাঁ, 54 ধারায় হচ্ছে মূলত পয়েন্ট 2টা। তবে 54 ধারার 1-এ বলছে যে সকল ক্ষেত্রে বিনা প্রণয় গ্রেপ্তার করা যাবে। তাহলে ক্ষেত্রগুলো কি? একটা ক্ষেত্র হচ্ছে পুলিশের উপস্থিতিতে যে পুলিশের সামনে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে তাকে বিনা প্রণয় গ্রেপ্তার করতে পারবেন। হ্যাঁ, তারপরে আরও বলছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন একটা সন্দেহ সৃষ্টি হয়েছে, সে কি করে, সে আপনার ওই যে সন্দেহ মানে তার বিরুদ্ধে এমন একটা তথ্য আসছে, ওই ব্যক্তি যুক্তিসঙ্গত কারণে বা তার হচ্ছে যুক্তিসঙ্গত কারণ প্রমাণ হয় যে ওই ব্যক্তি 7 বছর পর্যন্ত কোনো কারাদণ্ডনীয় হইতে পারে ওই অপরাধের জন্য। হ্যাঁ, তারপরে 3-এ বলছে যে এই যে পুলিশ অফিসারের কাছে একটা খবর আসছে যেটা একটি আমলযোগ্য অপরাধ অথবা ওই অপরাধটার দণ্ড 7 বছরের বেশি। হ্যাঁ, অথবা ওই অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড পর্যন্ত হইতে পারে। আরও বলা আছে যদি চাইরে বলছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি কারো কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি থাকে। 5-এ বলছে সরকার ঘোষিত অপরাধী। 6-এ কি বলছে? 6-এ বলছে যে যুক্তিসঙ্গতভাবে যদি চোরাই মাল থাকে। হ্যাঁ, 4-এ বলছে হ্যাঁ 1-2 দিয়ে লেখার দরকার নাই ভাই, এগুলো 1-2 দিয়ে কেউ লিখিয়েন না দয়া করি। এগুলো লিখবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায়, হ্যাঁ 54-এর 1 ধারায় মূলত বিনা প্রণয় গ্রেপ্তারের 11টি ক্ষেত্র রয়েছে। নিম্ন ক্ষেত্রগুলো আলোচনা করে হলো, তারপরে লিখবেন প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, এভাবে লিখবেন। দয়া করে কেউ গাইড দেখে 1-2 দিয়ে লিখিয়েন না। 1-2 দিয়ে লিখলে কিন্তু নাম্বার পাবেন, কিন্তু সেটা কম নাম্বার পাবেন। তা আপনি 1-2 আর যে 1-2 লিখতে পারবেন সে প্রথমতও লিখতে পারবেন। ঠিক আছে, কারণ 54 ধারার মূল পয়েন্ট হচ্ছে 2টা। আপনারা দয়া করে কেউ 1-2 দিয়েন না, মূল পয়েন্ট আপনি ধরে রাখতে হবে, তারপরে আপনি ভিতরেরটা লিখতে হবে। আচ্ছা, যাই হোক, এই যে কথাগুলো এখানে বলছে। তারপরে 7-এ বলছে যে পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশি হেফাজত থেকে পলায়ন করলে। 8-এ বলছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে। হ্যাঁ, তারপরে 9-এ বলছে কি, 9-এ বলছে বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করলে দেশে আসলে। 10-এ বলছে ফৌজদারি কার্যবিধানের 565-3 উপধারা লঙ্ঘন করলে। 11-তে বলছে গ্রেপ্তারের জন্য সুপারিশপ্রাপ্ত হইলে। এই কথাটাই কিন্তু এতদূর পর্যন্ত আমরা ছিলাম গতকালকে। আজকে আমরা পড়ব ফৌজদারি কার্যবিধি আইনের অন্যতম একটি ধারা, অতি গুরুত্বপূর্ণ একটি ধারা। সেটা কি? সেটা হচ্ছে ভবঘুরে অভ্যস্ত ডাকাত, গৃহভঙ্গকারী, বলপূর্বক অপরাধ সম্পত্তি গ্রহণ, হ্যাঁ দস্যু, তারপরে হচ্ছে যে চোরাই মাল গ্রহণ করে, এইরকম যার বদনাম রয়েছে এলাকায়, এই ধরনের ব্যক্তিকে চাইলে থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তার করতে এবং করাইতে পারেন। এই সংক্রান্ত একটি ধারা আছে কার্যবিধিতে। এটাও কিন্তু বিনা প্রণয় গ্রেপ্তারের ধারা। তাহলে বিনা প্রণয় গ্রেপ্তার আমরা 54 একটা পড়লাম, তারপরে একটা পড়লাম কত 55 ধারা। এই 55 ধারায় গ্রেপ্তারের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? দেওয়া হচ্ছে কিন্তু অফিসার ইনচার্জকে। ঠিক আছে, এই 55 ধারায় গ্রেপ্তারের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে অফিসার ইনচার্জকে। অফিসার ইনচার্জ কি করতে পারবেন? গ্রেপ্তার করতে এবং করাইতে পারবেন। কত ধারায় পারবেন? 55 ধারায় পারবেন। তাইলে এই 55 ধারায় কি বলছে? থানার অফিসার ইনচার্জ কর্তৃক ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি যার প্রকাশ্য জীবিকা সংক্রান্তে কোনো সদুত্তর নেই, সন্তোষজনক জবাব নেই, এইরকম ব্যক্তিরে হচ্ছে গ্রেপ্তার করতে পারবেন কে? পারবেন থানার অফিসার ইনচার্জ নিজে, অথবা তিনি তার অন্য অফিসার দিয়েও তিনি গ্রেপ্তার করতে পারবেন। ঠিক আছে, 56তে যেরকম অধস্তন অফিসার দিয়ে গ্রেপ্তার করতে পারবেন, গ্রেপ্তার করাইতে পারবেন, সেম ওয়েতে কিন্তু এটা আবার
55তেও কিন্তু করাইতে পারবেন। ঠিক আছে, যদি শুধুমাত্র এই কথাটা লেখা আসে যে অধস্তন অফিসার দ্বারা ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করানোর পদ্ধতি আলোচনা করুন, তখন কিন্তু আপনি এই 56 ধারাও তো দিবেনই। হ্যাঁ, তাছাড়া একটা নোট দিয়ে দিবেন, ইহা ছাড়াও 55 ধারায় ভবঘুরে সন্দেহভাজন ডাকাত প্রভৃতি অফিসার ইনচার্জ চাইলে তার অধস্তন অন্যান্য অফিসার দ্বারাও কিন্তু গ্রেপ্তার করাইতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আইনে আপনারা ক্ষমতা দিছে। তাহলে এখন আসেন এইখানে এই 55 ধারায় কি বলছে, আমরা একটু মেইন বই ধরে সামনে যাই। মেইন বইতে 55তে বলছে যে ভবঘুরে অভ্যস্ত। ভবঘুরে কি? আচ্ছা, ভবঘুরে অনেকে প্রশ্ন করতে পারেন ভবঘুরে কি। মানে একটা লোক এক জায়গায় থেকে আরেক জায়গায় ঘুরতেই আছে, হ্যাঁ, তার হচ্ছে মানে তার নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। কি বলছি কথা বুঝছেন? তার হচ্ছে নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, সেই হচ্ছে ভবঘুরে। মানে এক জায়গায় স্থির থাকে না, সে ঘুরতেই থাকে। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ মুসাফির মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলতেই থাকে, সে থামে না। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু ভবঘুরে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে? বলছে ভবঘুরে অভ্যস্ত ডাকাত প্রভৃতি গ্রেপ্তার। হ্যাঁ, তাহলে ভবঘুরে অভ্যস্ত ডাকাত তো বুঝছেনই, মানে যে ব্যক্তি সবসময় ডাকাতিই করে সেই হচ্ছে অভ্যস্ত ডাকাত। আচ্ছা, তারপরে আসেন এবার 1 নম্বর পয়েন্ট। এই 55তেও কিন্তু 2টা পয়েন্ট, 54তেও 2টা পয়েন্ট, 55তেও কিন্তু 2টা পয়েন্ট। ঠিক আছে, এখন 54-র মধ্যে কিন্তু আগে যে 2টা পয়েন্ট ছিল, একটা বলবৎ ছিল আর একটা বাতিল ছিল, কিন্তু বর্তমান 54তে 2টা পয়েন্টই কিন্তু আপনার বলবৎ। ঠিক আছে, আগে 54 2 নম্বর পয়েন্টটা বলবৎ ছিল না, এখনকার 54 2 নম্বর পয়েন্টটা বলবৎ আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরও বলছে কি? আরও বলছে কার্যবিধির এই 55 ধারায় বলছে থানার ভারপ্রাপ্ত অফিসার অনুরূপভাবে নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেপ্তার করতে অথবা করাইতে পারেন। এই শব্দটার নিচে দাগ দেন, প্রথমে দাগ দেন থানার ভারপ্রাপ্ত অফিসার, দাগ দেন থানার ভারপ্রাপ্ত অফিসার, তারপরে শব্দ নিচে দাগ দেন যে অনুরূপভাবে নিম্নলিখিত ব্যক্তিগণকে, হ্যাঁ, তারপরে লিখছে কি গ্রেপ্তার করতে, এটা নিচে দাগ দেন গ্রেপ্তার করিতে বা গ্রেপ্তার করাইতে পারেন। এই দুটো শব্দ নিচে দাগ দেন, তাহলে এমসিকিউ আসতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারা অনুসারে। হ্যাঁ, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত অফিসার, তারপরে লেখা থাকবে ক গ্রেপ্তার করিবেন, খ গ্রেপ্তার করাইতে পারবেন, গ ক খ ঘ কোনো এটি নয়। তাহলে যারা এতদিন সূচি মুখস্থ করছেন যে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার, তারা কিন্তু ঠিকই ক দাগায় দিবেন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অপশান 2টেই। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে যে থানা এলাকার মধ্যে যেই ব্যক্তি এই পরিস্থিতিতে নিজের উপস্থিতি গোপন করিবার জন্য সাবধানতা গ্রহণ করতেছে, অর্থাৎ সে নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করতেছে, মানে সে ছদ্মবেশ ধারণ করছে, এক কথায় সোজা বাংলায় বুঝেন। তারপরে বলছে যার ফলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা যাইতে পারে যে কোনো আমলযোগ্য অপরাধ করার উদ্দেশ্যে সে এইরূপ সাবধানতা গ্রহণ করিতেছে। অর্থাৎ একটা লোক কি করছে? ছদ্মবেশে ঘোরাফেরা করতেছে। এখন তাকে কি করলো? তাকে জিজ্ঞাসাবাদ করার পরে দেখলো কি সে যে কোনো একটা আমলযোগ্য অপরাধ করার জন্যই কি সে মানে এই ছদ্মবেশটা ধারণ করে সে ঘোরাফেরা করতেছে। এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে পাওয়া যায়, তাকে কিন্তু বিনা প্রমাণে গ্রেপ্তার করা যাবে। এটা বলছে কততে? 54-1-এ। ঠিক আছে, সরি 54-1-এর কতে, 54-1-এর খতে বলছে যে যেই ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নাই, অর্থাৎ তার কোনো জীবিকা নাই কিন্তু সে থানা এলাকায় ঘুরতেছে। আরও বলছে যেই ব্যক্তি নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না, অর্থাৎ তারে ধরে জিজ্ঞেস করছে ভাই আপনি এখানে কেন আসছেন, সে বলছে আমি আসছি আর কি, তো আপনার নাম কি? বলছে আমার নাম দিয়ে আপনার কাম কি? তারপরে বলছে যে আপনি এখানে কি কারণে ঘুরতেছেন? হ্যাঁ, বলছে আমি এমনি আসছি এক জায়গায় বেড়াইতে। কোথায় বেড়াইতে আসছেন? গ্রামের নাম আর বলতে পারে না, ঠিকানা দিতে পারে না, এই ধরনের। অথবা তার জিজ্ঞেস আপনি কী করেন? বলছে আমি কিছুই করি না, ঘোরাফেরা করি। এই ধরনের ব্যক্তিকে যখন পাবে তখন কিন্তু এই 55-র খতে কিন্তু তাদেরকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? ভারপ্রাপ্ত অফিসারকে দেওয়া হয়েছে, মানে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে দেওয়া হয়েছে, মানে ওসিকে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তারপরে আসেন এইখানে আরও বলছে ঘতে যে এই 2 শ্রেণীর ব্যক্তি ছাড়াও কিন্তু আরও কয়েকটা শ্রেণী বলছে গরুর ঘতে। দেখেন দাগ দেন, বলছে অভ্যাসগত ডাকাত, গৃহভঙ্গকারী, চোর বলিয়া পরিচিত। অভ্যাসগত ডাকাত মানে যে সবসময় ডাকাতি করে, গৃহভঙ্গকারী মানে যে হচ্ছে ঘর মানে ঘর দালান কোটা এগুলো হচ্ছে ভাঙচুর করে। হ্যাঁ, যার আধুনিক রূপ মনে করেন এক কথায় হচ্ছে সন্ত্রাসী। হ্যাঁ, সন্ত্রাস। আচ্ছা, তারপরে কি বলছে? চোর বলিয়া পরিচিত, অথবা যেই ব্যক্তি চোরাই বলিয়া জানিয়ে অভ্যাসগতভাবে, অর্থাৎ কিছু লোক আছে যারা থানা চাকরি করেন জানেন, কিছু লোক আছে সবসময় চুরি করবে, আবার কিছু লোক আছে এই চোরদের কাছ থেকে আবার মাল কিনবে। এরা কিন্তু রেগুলার, ওদের কাজে হচ্ছে চোরাই মাল কেনা, অর্থাৎ অভ্যাসগতভাবেই সে চোরাই মাল গ্রহণ করার দুর্নাম আছে এই ধরনের ব্যক্তি। হ্যাঁ,
অথবা অভ্যাসগতভাবে বলপূর্বক অপরের সম্পত্তি গ্রহণ করে। এইরূপ গ্রহণের উদ্দেশ্যেই অভ্যাসগতভাবে অপরকে আঘাতের ভীতি প্রদর্শন করে। অনেকে আছে সবসময় মানুষের ধমকির উপরে রাখে, মানুষের ভয় লাগায়। এই ধরনের ব্যক্তিরাও কিন্তু এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন। কততে পারবেন? এই হচ্ছে ফৌজদারি কার্যবিধির 55 গরুর ঘতে পারবেন। ঠিক আছে, এখন এই ধারার মধ্যে কতটা আমরা কি নিব, এই ধারার এই এমসিকিউর নিচে দাগ দিবেন গরুর গতে প্রথমে দাগ দিবেন হচ্ছে অভ্যাসগতভাবে ডাকাত, তারপরে দাগ দিবেন গৃহভঙ্গকারী, তারপরে হচ্ছে চোর বলিয়া পরিচিত, তারপরে দাগ দিবেন হচ্ছে চোরাইমাল বলিয়া জানিয়া অভ্যাসগতভাবে চোরাইমাল গ্রহণ করার দুর্নাম, হ্যাঁ আছে। আর তারপরে আবার বলছে অভ্যাসগতভাবে বলপূর্বক অপরের সম্পত্তি গ্রহণ করে। শেষে বলছে অভ্যাসগতভাবে আঘাতের ভীতি প্রদর্শন করে। ঠিক আছে, এই যে এখানে 5-6টা মনে করেন 6টার মতো যেই লোকের কথা বলা আছে, এই 6 শ্রেণীর কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এইগুলা থেকে কিন্তু বারবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে। এইখান থেকে আরও একটা এমসিকিউ কিন্তু আপনার আসতে পারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়। সেটা কিভাবে আসতে পারে হচ্ছে আমলযোগ্য অপরাধ করার সংকল্প করিয়াছে। এই আমলযোগ্য অপরাধ করিবার সংকল্প করা হয়েছে, হ্যাঁ, এই ধরনের ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যখনই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করে দিবে, তখন কিন্তু আপনি এই 55 ধারার ভিতর থেকেই কিন্তু উত্তরটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, যে ভবঘুরে অভ্যস্ত ডাকাত প্রভৃতি গ্রেপ্তারের পদ্ধতি কি আলোচনা করুন, বা থানা এলাকার চোর, গৃহভঙ্গকারী, অভ্যাসগতভাবে ডাকাত এইরূপ ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা হ্যাঁ বলপূর্বক অপরের সম্পত্তি আদায় বা অভ্যাসগতভাবে অপরকে আঘাতের ভীতি প্রদর্শন করে এইরূপ ব্যক্তিদ্বয়কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, পারলে তার পদ্ধতি আলোচনা করুন। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এই 55 ধারা দিয়েই কিন্তু আসতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে অ্যান্সার করতে হবে। তাই বলবো দয়া করেই কেউ হচ্ছে ফাঁকিবাজি করিয়েন না ভাই, ফাঁকিবাজি না করে আপনারা হচ্ছে রেগুলার পড়বেন। এই যে এখন এই ধারাটা এভাবে বুঝাইলাম সহজভাবে, এই ধারাটা যে সহজভাবে বুঝাইলাম। হ্যাঁ বলেন স্যার। ওই যে 55 সাথে পিআরবি কত দিব স্যার? 55 সাথে পিআরবি কত দিতে চান আপনি বলেন? তো বই আছে, কত দেওয়া যায় পিআরবি, কত দেওয়া যায় বলেন? পিআরবি কত দিলে প্রশ্নটা স্ট্যান্ডার্ড হবে 55 সাথে? 55 সাথে পিআরবি 316 দেওয়া যায়। যদি পিআরবি 316 দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, 315 না ভাই, 315 দেওয়ার দরকার নাই, 316 দিলে দিতে পারেন। ঠিক আছে, 55 সাথে ওকে ওকে ওকে। যদি 316 দিতে চান 316টা দিতে পারবেন, তবে এখানে মোক্ষম বিষয় না। ঠিক আছে, আপনি 55 ধারাটা লিখলেই অসুবিধা নেই, আপনার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা 57তে চলে যাই। 57তে কি বলছে ভাই? 55 ধারার কারো 55 ধারায় কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করতে পারেন, নাহলে আমরা 56তে যাব। আপনি না, আপনি ছাড়া কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে আমরা 56তে যাব। যদি কারো প্রশ্ন থাকে হাত তোলেন। প্রশ্ন থাকলে এই যে আপনি 3 ডটে চাপ দিলে দেখবেন রেইজ হ্যান্ড আছে, রেইজ হ্যান্ডে আপনি করলে আপনার হাত উঠে যাবে। নাই, প্রশ্ন নাই। আচ্ছা, তারপরে কি বলছে? আমরা আবারও প্রশ্ন নিব, টেনশন করার কিছু নেই। প্রশ্ন থাকলে রাফ খাতায় লিখে রাখেন, আবার কিছুক্ষণ পরে প্রশ্ন নিব। আচ্ছা, 56তে কি বলছে? 56তে বলছে এটাই যে আপনার হচ্ছে এটারে কি বলে, যে পুলিশ অফিসার যখন অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দেন তখনকার পদ্ধতি। অর্থাৎ এই যে আপনি হচ্ছে একজন পুলিশ অফিসার, আপনিই তো সবসময় হচ্ছে গ্রেপ্তার কার্য পরিচালনা করবেন না। ঠিক আছে, আপনি তো ব্যস্ত থাকতে পারেন, ছুটি থাকতে পারেন, চাকরি থাকতে পারেন, আপনার মামলায় অন্য মামলার তদন্তে থাকতে পারেন ব্যস্ত। তখন আপনি কি করবেন? অধস্তন পুলিশ অফিসার দ্বারা আপনি গ্রেপ্তার করবেন। এই কথাটাই কিন্তু আপনার হচ্ছে এই হচ্ছে 56তে বলছে। তাহলে 56তেও গ্রেপ্তার করাইতে পারে কে? 56তেও 2 শ্রেণীর ব্যক্তি মানে গ্রেপ্তার কার্যক্রম করতে পারে। একজন হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আরেকজন হচ্ছে এই মামলার আয়ু। অর্থাৎ অধ্যায় 14 অনুসারে, অধ্যায় 14তে যাদেরকে দেওয়া হয়েছে, ওই যে মামলার আয়ু করা হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু আপনার তার অধস্তন পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তার করতে পারে। অর্থাৎ নাসির ইকবাল নামে একজন সাব ইন্সপেক্টর, সে মনে করেন একটা হত্যা মামলার আসামি গ্রেপ্তার করাইবে, তখন কিন্তু সে কী করবে? সে সাক্ষীতে আছে,
তখন সে বলবে নাসির ভাই এই বিষয়ে আপনি ওই অমুক আসামিকে আপনি গ্রেপ্তার করেন। সে একটা লিখিত আদেশ দিবে, ওই আদেশের মধ্যে কিন্তু সে বলে দিবে কোন মামলায় কাকে গ্রেপ্তার করবেন, সকল কিন্তু সে লিখিত আকারে একটা নোটিশ দিবে। এই নোটিশটা প্রাপ্ত হয়ে মনে করেন এএসআই জহির সে ঘটনাস্থলে যাবে, উল্লেখিত স্থানে যাবে, গিয়ে গ্রেপ্তার করবে, কার্য পরিচালনা করবে। করার আগে কিন্তু ওই ব্যক্তি যদি বলে জহির সাহেব আপনি কেন আসছেন, তখন সে কিন্তু এটা দেখাবে, দেখায় বলবে যে আপনার বিরুদ্ধে একটা হত্যা মামলা আছে, আপনি হত্যা মামলার রেজারভুক্ত আসামি, এই যে হ্যাঁ যার আয়ু হচ্ছে নাসির ইকবাল। হ্যাঁ, তখন কিন্তু ওইটা দেখানোর পরে ওই ব্যক্তিকে আপনি ওই মূলে লিখিত আদেশ মূলে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন। এই কথাগুলাই কিন্তু বিস্তারিত আলোচনা করছে কোথায়, 56-তে। ঠিক আছে, এই 56-তে কিন্তু এই কথাগুলাই আলোচনা করছে। এখন আসেন, এখন এই 56টা যদি আমরা একটু নেই, এই 56তেও কিন্তু ধারা দুইটা, উপধারা দুইটা, 1, 2, 56 দুইটাও কিন্তু বাতিল। হ্যাঁ, তবে 56 একে অনেকগুলো কথা বলছে। একটু মেইন বইয়ের ভাষায় পড়ি কি বলছে। বলছে যখন কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা অধ্যায় 14 অনুসারে, তাহলে 56 ধারায় অধ্যায় 14 কোনটা, ওই যে এজাহার, তারপরে আমলযোগ্য আমল অযোগ্য অপরাধ কখন আমলে নিবে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু অধ্যায় 14তে বলা আছে। অযোগ্য মামলা, আমলযোগ্য মামলা, তদন্তের পদ্ধতি, এগুলা কিন্তু অধ্যায় 14তে আছে। এখন আসেন, এখানে আরও কিছু কথা বলছে। কি বলছে, তদন্তকারী কোনো পুলিশ অফিসার কি করবে, তদন্তকারী কোনো পুলিশ অফিসার নিজের অনুপস্থিতিতে দুইজন ব্যক্তি, প্রথম ব্যক্তি নিচে ডাকবেন, প্রথম ব্যক্তি হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার, দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে তদন্তকারী কোনো পুলিশ অফিসার, হ্যাঁ, নিজের অনুপস্থিতিতে তার অধস্তন কোনো অফিসার দ্বারা কোনো ব্যক্তিকে বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে দুজন ব্যক্তিকে, এমসিকিউ ফৌজদারি কার্ড ডিভিডি আইনের 56 ধারায় দুইজন ব্যক্তি বিনা প্রণায় গ্রেপ্তারের জন্য ক্ষমতাপ্রাপ্ত। একজন হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসার, আরেকজন হচ্ছে মামলা তদন্তকারী অফিসার বা আইউ। হ্যাঁ, এই দুজন ব্যক্তি কিন্তু বিনা প্রণায় গ্রেপ্তারের জন্য ক্ষমতাপ্রাপ্ত। এই কথাটাই আপনার এই 56-1 বলছে। তাহলে কখন গ্রেপ্তার করাইবে, নিজের অনুপস্থিতিতে কিন্তু তাহার অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার করবে। এই কথাটা কিন্তু এখানে বলছে। আচ্ছা, এই আমি কি খুব দ্রুত বলতেছি নাকি? এই নাসির ইকবাল যারা আছেন বুঝতেছেন আমি খুব দ্রুত বলি? আচ্ছা ঠিক আছে। এখন আসেন, এখানে কি বলছে, এখানে বলছে তারা কি করবে, বিনা প্রণায় গ্রেপ্তার করবে। এখন নিচে কিন্তু বলে দিছে যে যেই অপরাধের যেই কারণে গ্রেপ্তার করতে হবে সেই সম্পর্কে সুস্পষ্টভাবে নির্দেশ উল্লেখ করে, হ্যাঁ, যে অফিসার দ্বারা গ্রেপ্তার করবে, হ্যাঁ, তার নিকট লিখিত আদেশ দান করবে। হ্যাঁ, আরও বলছে যে উক্ত আদেশের বিষয়বস্তু জানাবেন, সে যখন গ্রেপ্তার করতে যাবেন সে উক্ত মানে বিষয়বস্তু জানাবে, তারপরে তারা যদি দেখতে চায় তাদেরকে দেখাবে। অর্থাৎ সহজ ভাষায় বললে মনে করেন আরও একবারে ভেঙে পানির মতো বুঝাই। আবারও বলি গল্পটা কি, থানার অফিসার ইনচার্জ হয়েছে মনে করেন জসিম। এখন জসিম হচ্ছে একজন ব্যক্তিরে গ্রেপ্তার করবে। জসিম গ্রেপ্তারের জন্য ক্ষমতাপ্রাপ্ত। এখন সে কি করলো, সে তো থানার ওসি, সে ক্রাইম কনফারেন্স থাকতে পারে, সাক্ষী থাকতে পারে, তার হচ্ছে সিনিয়র অফিসারদের সাথে মিটিং থাকতে পারে। সে বলল কি, নাসির ইকবাল আপনি হচ্ছে থানা এলাকায় অমুক একজন লোক আছে, তাকে আপনি গ্রেপ্তার করেন। তখন ইয়াই বলবে কি, এই নাসির ইকবাল দিবে কি, সে একটা লিখিত আদেশ দিবে। লিখিত আদেশ দিয়ে তিনি ওই লিখিত আদেশের মধ্যে লিখে দিবে অপরাধের বিবরণ, অপরাধের নাম, সব কিছু কিন্তু লিখে দিবে। লিখে দিলে কিন্তু নাসির ইকবাল উল্লেখিত স্থানে যাবে, যাইয়া ওই ব্যক্তি যখন গ্রেপ্তার করতে যাবে বলবে যে আপনি কেন আসছেন, বলবে যে আপনি তো হত্যা মামলার আসামি, এই যে আমরা আদিষ্ট হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আদিষ্ট হয়ে আদেশনামা নিয়ে আসছি, এই যে আদেশনামা, আপনার নাম, বিবরণ, ঠিকানা, আপনার মামলা নম্বর, সকল কিছু এখানে উল্লেখ থাকবে, গ্রেপ্তারের কারণ উল্লেখ থাকবে। তখন এগুলা দেখাই কিন্তু ওই ব্যক্তিরে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসবে। এই কথাগুলাই কিন্তু আমার 56 ধারায় বলছে। তাহলে এই ধারার মুদ্রা কথা কি ভাই? মুদ্রা কথা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধস্তন অফিসার কর্তৃক বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে, বা মামলার আয়ু অধস্তন অফিসার দ্বারা লিখিত আদেশ দ্বারা বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে, এই কথাগুলাই কিন্তু এখানে বলছে। আচ্ছা, তাইলে এই হলো আমার 55 আর 56। 57তে কি বলছে ভাই? 57তে বলছে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে তখনকার পদ্ধতি। এখন আসেন, এখানে কিন্তু কয়েকটা সিকুয়েন্স আছে, এগুলো কিন্তু আপনারে সিনেমায় যেরকম হচ্ছে মানে আবেগ, তারপরে হচ্ছে ভালোবাসা, মায়ের পিঠ, হ্যাঁ, প্রথম থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যায়। এই 57 ধারাটাও কিন্তু আপনারে প্রথম থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যাইতে হবে, কারণ নাইলে আপনি স্টেপ বাই স্টেপ বুঝবেন না ভাই। তা আমি বলবো যারা হচ্ছে ডিউটির কারণে বা অন্য কোনো কারণে আমাদের ক্লাসগুলো রেগুলার করতে পারেন না, তারা আবার এই আমরা যখন টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাস দিয়ে দিব তখন দয়া করে আপনারা একটু শুনিয়েন। হ্যাঁ, আপনারা একটু শুনলে হবে কি, আপনারা যখন একটু শুনবেন, আপনারা যখন এই ক্লাসগুলো কি রে ভাই
কি চালু হয়েছে? আপনারা যখন একটু শুনবেন, হ্যাঁ, যখন আপনারা একটু শুনবেন তখন হচ্ছে আপনারা কিন্তু পরবর্তীতে এই ক্লাসগুলো কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে, ধারাগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। তাই বলবো একটু হেডফোন লাগায় পরবর্তীতে শুনবেন। আচ্ছা, এখানে কি বলছে? এই নাসির, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? কি ফোন টোন আসতেছে নাকি? না না, এখন ঠিক আছে ফোন নাকি? আসতেছে? এখন ঠিক আছে? হ্যাঁ এখন ক্লিয়ার, এখন clear। আচ্ছা, এখন Clear। এখানে কি বলছে? বলছে 57তে বলছে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে। তাইলে এখানে কিন্তু অনেকগুলা কথা আছে। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে যে যে কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে ঘটনাটা ঘটতে হবে। আরও ঘটতে হবে কি? অপরাধটা হইতে হবে আমলের অযোগ্য। আরও কি ঘটতে হবে? ওই ব্যক্তির নাম ঠিকানা মানে মূলত নাম ঠিকানা জানার জন্য, নাম ঠিকানা খুঁজে বাইর করার জন্যই তারে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। তাহলে এখানে শর্ত কয়টা? 3টা। কার্যবিধির কার্য যদি হচ্ছে প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধান 57 ধারার আর শর্ত কয়টি? 3টি শর্ত। 3টি শর্ত কি? একটা হচ্ছে অপরাধটি হইতে হবে আমলযোগ্য, দ্বিতীয়ত অপরাধটি হইতে হবে পুলিশ অফিসারের উপস্থিতিতে, তৃতীয়ত শুধুমাত্র ওই ব্যক্তির নাম ঠিকানা, হ্যাঁ, ওই ব্যক্তির নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্যই তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, যার কথাই 57 ধারায় বলা আছে। এখন আসেন আমরা একটু মেইন বই ধরে আগাই। বলছে কি? দাগ দেন কোনো অফিসারের উপস্থিতিতে। তাহলে 57 ধারায় গ্রেপ্তারের জন্য ক্ষমতাপ্রাপ্ত কে? যে কোনো পুলিশ অফিসার। হ্যাঁ, কোনো অফিসারের উপস্থিতিতে আমলের অযোগ্য অপরাধ করলে দাগ দেন, আমলের অযোগ্য অপরাধ করলে দাগ দেন। হ্যাঁ, তারপর কি বলছে? এইরূপ অপরাধ করিবার অভিযুক্ত হয় উক্ত অফিসার দাবি করলে, নিজের নাম বাসস্থান জানাইতে অস্বীকৃতি করলে। যদি নিজের নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি করে, হ্যাঁ, তাইলেই কিন্তু কি করবে? অথবা এইরূপ নাম ঠিকানায় যাহা উক্ত অফিসারের যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলিয়া মনে করে। অর্থাৎ নাসির নামক ব্যক্তিরে জসিম নামক পুলিশ অফিসার জিজ্ঞেস করছে তোমার নাম কি? বলছে ভাই আমার নাম তো ফারুক, তুমি থাকো কই? আমার তো বাসা টাসা নাই, আমি নদী ভাঙ্গা। হ্যাঁ, তারপরে বলছে তোমার বাসা নাই? না, আমি এই শহরে নতুন ভাসমান। যদি এই ধরনের যে মিথ্যা নাম ঠিকানা দেয় এবং যেই নাম ঠিকানা প্রোভাইড করছে ওটা যদি পুলিশ অফিসারের কাছে মিথ্যা বলিয়া মনে হয়, হ্যাঁ, তখন পুলিশ অফিসার কি করবে? ওই ব্যক্তির নাম ঠিকানা খুঁজে বের করার জন্য তাকে কি করবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে হেফাজতে নেবে। এই কথাগুলাই কিন্তু 57তে বলছে। 57(2) আরও বলছে যে নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজন বোধে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হইবার উদ্দেশ্যে জামিন সহ অথবা জামিন ব্যতীত মুচলেখা সম্পাদনের পর তাকে ছাড়িয়ে দেওয়া হবে। এই যে আপনি তার নাম ঠিকানা পাইছেন থানায় আনার পরে, থানায় নিয়ে আসলেন, থানায় আনার পরে সে ভয়ে হোক নির্ভয়ে হোক তার নাম ঠিকানাটা, সঠিক নাম ঠিকানা সে প্রোভাইড করছে। প্রোভাইড করার পর আপনি তারে কি করবেন? আপনি তার নাম ঠিকানা সহ তারে হচ্ছে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবেন। তাকে ম্যাজিস্ট্রেট আদালতে যখন প্রেরণ করবেন, প্রেরণ করলে ম্যাজিস্ট্রেট কি করবে? তার নিকট একটা মুচলেখা নেবে, মুচলেখা নিয়ে তারা কি ছেড়ে দিবে। এই কথাটাই কিন্তু 56(2) বলছে। তবে 56(2) একটা তবে আছে। তবে এইরূপ ব্যক্তি যদি বাংলাদেশের বাসিন্দা না হন তাইলে কি করবেন? এইরূপ ব্যক্তি যদি বাংলাদেশের বাসিন্দা না হন, কি মানে বিদেশি কোনো নাগরিক হন, তাইলে বাংলাদেশের এক বা একাধিক বাসিন্দার তার মুচলেখার জামিনদার হইতে হইব। মানে সে যে এই ধরনের ঘটনা আর ঘটাইবে না, ম্যাজিস্ট্রেটের কাছে যায় বলবে। এই কথাটা বলতে হইলে তারে কিন্তু হচ্ছে এক বা একাধিক বাংলাদেশি নাগরিক যাইয়া তার হচ্ছে জামিনদার মুচলেখার মানে সাক্ষী হইতে হইব আর কি। এই কথাটাই কিন্তু বলছে এইখানে। এখন আসেন 56(3) আইসা বলছে কি? বলছে যে গ্রেপ্তারের সময় 24 ঘন্টার মধ্যে যদি এইরূপ ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায় এবং সে যদি মুচলেখা সম্পাদনে ব্যর্থ হয় বা প্রয়োজনীয় পর্যাপ্ত জামিনদার সংগ্রহ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে এখতিয়ারাবান নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। এখতিয়ারাবান নিকটতম ম্যাজিস্ট্রেট, দাগ দিয়ে রাখেন যে ফৌজদারি কার্যবিধানের 57 ধারা অনুসারে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর, হ্যাঁ, সে যদি কোনোভাবেই মুচলেখা সম্পাদন না করে বা তার নাম ঠিকানা খুঁজে পাওয়া না যায়, তাহলে তাকে পুলিশ অফিসার কি করবে? পুলিশ অফিসার কোন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে? ক জেলা ম্যাজিস্ট্রেট, খ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গ এখতিয়ারাবান নিকটতম ম্যাজিস্ট্রেট। এখতিয়ারাবান নিকটতম ম্যাজিস্ট্রেট। এই কথাটাই কিন্তু আপনার এই 57 কততে 3-এ বলছে। ঠিক আছে, তারপরে 58-তে বলছে কি? বলছে অপরের এখতিয়ারভুক্ত এলাকায় হচ্ছে এই 57 থেকে কি প্রশ্ন আসতে পারে? নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করলে গ্রেপ্তারে পুলিশ অফিসারের করণীয় কি বা গ্রেপ্তারের পদ্ধতি কি? আসতে পারে নাসির ইকবাল নামীয় পুলিশ অফিসার, হ্যাঁ, জঙ্গল সলিমপুর এলাকায়, বাংলাদেশে বর্তমানে ভাইরাল এলাকা,
জঙ্গল সলিমপুর এলাকায় চেকপোস্ট চলাকালে এক ব্যক্তিকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। সে সঠিক নাম ঠিকানা প্রদান করেনি বা সে হচ্ছে সঠিক নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করে। হ্যাঁ, যখন সে সঠিক নাম ঠিকানা প্রদান না করায়, হ্যাঁ, ওই যে নাসির নামক পুলিশ অফিসার ওই যে ক নামক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনানুগ হেফাজতে নেয়। নাসির নামক পুলিশ অফিসারের হচ্ছে কার্যক্রমের আইনানুগ বৈধতা আলোচনা করুন। এই একটা প্রশ্ন হইতে পারে। আরও প্রশ্ন হইতে পারে যে জঙ্গল সলিমপুর এলাকায় চেকপোস্ট চলাকালে ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তিকে নাম ঠিকানা জিজ্ঞেস করে, খ নামক ব্যক্তি নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি প্রকাশ করে। এই ক্ষেত্রে ক নামক পুলিশ অফিসারের আইনানুগ কার্যক্রম কি, বা ক নামক পুলিশ অফিসার পরবর্তীতে খ নামক ব্যক্তির বিরুদ্ধে কি কি আইনানুগ পদক্ষেপ নিতে পারে আপনার ভাষায় লিখুন। তখন কিন্তু ভাই এই উদ্দীপক যেভাবে দেখ, যদি আপনার মেইন ধারাটা জানা থাকে আপনি লিখতে পারবেন না? লিখতে পারবেন কি না? এই নাসির ইকবাল লিখতে পারবেন বলেন, নাকি হা করে বসে থাকবেন? হা করে কিন্তু বসে থাকলে চলবে না, ঠিক আছে? হা করে বসে থাকলে চলবে না। আপনি কিন্তু লেখার আপনাকে যথেষ্ট চেষ্টা করতে হবে এবং সেই অনুপাতে কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? এই 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 কথাগুলাই কিন্তু তাহলে কি ইমরান ভাই কারণ নিয়ে এসো নাকি? এই কথাগুলাই কিন্তু আপনার 57 ধারায় বলছে, ঠিক আছে? যদি আপনার মেইন ধারাটা জানা থাকে, মেইন ধারাটার উপরে আপনার ফোকাস থাকে, আপনি কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে? তো দয়া করে বলবো, আমরা যখন এই ধারাগুলো পড়াই আপনারা নিজেরা আবার একটু ভাষায় একটু রিভিশন দিবেন, মেইন বইটা খুলে একটু দেখবেন যে হুবহু পানির মতো লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপরে কি বলছে? 58তে বলছে যে অপরের এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধীর অনুসরণ। হ্যাঁ, এই যে অনুসরণ করে আপনি আসামিটা গ্রেপ্তার করবেন, কিভাবে করবেন? আপনার হচ্ছে বিনা পরোয়ানায় যখন কোনো একটা ব্যক্তির গ্রেপ্তার করতে গেছেন, মনে করেন আপনার হচ্ছে কোথায়, আপনার বাড়ি হচ্ছে মনে করেন কুমিল্লা চান্দিনাতে, চান্দিনার পরে যে মনে করেন নারায়ণগঞ্জের হচ্ছে সোনারগাঁ। এখন আপনি চান্দিনা থেকে আসামিটারে ধাওয়া করছেন, সে দৌড়াইতে হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁতে চলে গেছে, অন্য জেলা এলাকায় চলে গেছে, আপনি কিন্তু তাকে সেখানে আপনি গ্রেপ্তার করতে পারবেন। এরকম গ্রেপ্তার করতে 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 সে চলে গেল কোথায়? সে চলে গেল মনে করেন আপনার এই যে যশোরে কিন্তু নাবারণ একটা জায়গা আছে, সীমান্তবর্তী এলাকা, বেনাফল সীমান্তবর্তী এলাকা, আপনি কিন্তু বেনাফল তাকে গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু আপনি তারে এই ভারতে গিয়ে গ্রেপ্তার করতে পারবেন না। অর্থাৎ বিনা পরোয়ানায় আপনি যাকে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, আপনি তাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গিয়ে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু আপনি ভিন্ন দেশে যাইতে পারবেন না, ঠিক আছে? এখন আসেন, এখন এইখানে কি বলছে? এইখানে বলছে যে এইখানে 59 বলছে, এই 58 ধারা আর বোঝার কিছু নাই ভাই। অর্থাৎ বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য আপনি ধাওয়া করতে করতে তাকে বাংলাদেশের যেখান থেকেই পারেন আপনি গ্রেপ্তার করতে পারবেন। এই কথাটাই কিন্তু কি সে বলছে, আপনার হচ্ছে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করবেন। 59 বলছে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার। বেসরকারি লোক মানে কি? মানে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। যদি প্রশ্ন আসে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার কখন করা যায় আলোচনা করুন। আরও অনেকগুলো ধারা আছে, আপাতত 59টা বুঝেন। 59টা কি? 59টা বলছে বেসরকারি লোক মানে সাধারণ নাগরিক কর্তৃক গ্রেপ্তার করবে। কখন করবে? তার দৃষ্টিসীমার মধ্যে। কোথায়? সে বাংলাদেশের যে কোনো জায়গায়, মনে করেন আপনি আছেন যশোরে, ঢাকা ওসমান হাদিরে গুলি করে মারতেছে, আপনি কি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা আপনার দায়িত্ব? না, বলছে আপনার দৃষ্টিসীমার মধ্যে। কার দৃষ্টিসীমার মধ্যে? জনসাধারণের দৃষ্টিসীমার মধ্যে। দৃষ্টিসীমার মধ্যে যদি জামিনের অযোগ্য দাগ দেন, জনসাধারণের দৃষ্টিসীমার মধ্যে দাগ দেন, প্রথমে জামিনের অযোগ্য, তারপরে দাগ দেন আমলযোগ্য অপরাধকারী, হ্যাঁ, অথবা সরকার কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তিকে। তাহলে সরকার কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তি কি? এই ইতিপূর্বে কিন্তু আমরা একাধিকবার বলছি আপনাদেরকে, হ্যাঁ। তারপরে এইখানে আরো বলছে যে 3 শ্রেণীর ব্যক্তি কারা? একটা হচ্ছে জামিনের অযোগ্য, আমলযোগ্য অপরাধকারী, হ্যাঁ। এখন আসেন, এখানে কিন্তু এমসিকিউতে কিন্তু ক খ গ দিতে পারে, আবার ক খ দিতে পারে। কতে দিতে পারে যে জনসাধারণ কোন, এমসিকিউটা আসতে পারে জনসাধারণ কোন কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? ক, জামিনের অযোগ্য ও আমলযোগ্য, ঠিক আছে। তারপরে ক্ষতে দিতে পারে হচ্ছে অপরাধী বলিয়া ঘোষিত কোনো ব্যক্তি। ঘতে দিতে পারে ক খ, ঘ দিবে কোনোটিই নয়। তাহলে আপনি কিন্তু শুধুমাত্র ক দেখেই কিন্তু ক দাগায় ফেলাইন না, দয়া করে সবগুলো অপশন আপনি পড়িয়েন, ঠিক আছে। যারা এমসিকিউ পরীক্ষা একাধিকবার দিচ্ছেন তারা কিন্তু, যারা আমার এমসিকিউটা গতবারও দিচ্ছেন তারা অনেকে কিন্তু গোল খাইয়ে গেছেন, পরে আমার মেসেজ দিচ্ছেন যে আমি তো জানি, আমি তো পারি, হ্যাঁ, কিন্তু আমি কেন জানি ভুল লাগাইছি, নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, ঠিক আছে। এই যে যারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাদেরকে বলবো দয়া করে সবগুলো অপশন আপনি পড়বেন। আপনি যদি এমসিকিউ সবগুলো অপশন না পড়েন তাহলে কিন্তু আপনি নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, হ্যাঁ। যেভাবে আমার বন্ধু নাসির, একজনের কথা বলেই দিলাম, আমার বন্ধু নাসির মামুর বেটা, সেও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে
4-5টা এমসিকিউ কিন্তু সে ভুল দেখাইছে, ঠিক আছে। এখন এইরকম যারা আছেন দয়া করে আপনারা নিয়ন্ত্রণ না হারাইয়া কিন্তু আপনি হচ্ছে নাসির ফোরেফি আছেন নাকি? নাসির ফোরেফি, আচ্ছা নাসির ফোরেফি, আপনাকে একটা প্রশ্ন করি, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 163 ধারায় ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ 2025-এর 163 ধারায় কিন্তু বলা আছে, কি বলা আছে? বলা আছে পুলিশ যখন হচ্ছে কোনো সাক্ষীর হচ্ছে আপনার করবে, এই যে সাক্ষ্য নেবে, তখন কিন্তু ভয়ভীতি প্রলোভন, হ্যাঁ, প্রতিশ্রুতি, হুমকি ধমকি এগুলা কিন্তু কি দেওয়া যাবে না, নাকি দেওয়া যাবে? আচ্ছা, কিন্তু কিন্তু আবার হচ্ছে কার্যবিধি আইনের 161-তে একটা কথা বলা আছে, বলা আছে যে এই যে আপনি হচ্ছে সাক্ষীদের আপনি সাক্ষ্য গ্রহণ করবেন, হ্যাঁ, আপনি যে সাক্ষীদের সাক্ষ্যটা আপনি গ্রহণ করবেন, কিন্তু এই যে এটাতে কিন্তু আপনি কি কি বলবেন, পুলিশদের আপনি কিন্তু সাক্ষীদের আপনি সাক্ষ্যটা গ্রহণ করতে পারবেন ডেকে এনে। আর 62-তে বলছে আপনি যে সাক্ষীদের সাক্ষ্যটা গ্রহণ করবেন, কিন্তু আপনি হচ্ছে ওই বিবৃতিদের নিচে কিন্তু সাক্ষী স্বাক্ষর করবে না। কিন্তু বাস্তবিক অর্থে থানায় আমরা যখন সাক্ষী নেই, তখন কিন্তু আমরা বিবৃতির নিচে সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করাই। তাহলে আপনাকে বলতে হবে কোন আইনের কোন ধারায় আমরা এই সাক্ষীটা নেই। সাক্ষীটা আমরা সাক্ষীর মানে সাক্ষী যেই মানে সাক্ষ্যটা দেয় কোন আইনের কোন ধারায় আমরা ওইখানে তার স্বাক্ষরটা নেই, বলেন আপনি জানেন? আপনি জানেন? নাসির সাহেব জানেন? আচ্ছা, এটা না জানারই কথা। এটা হচ্ছে ওই যে সন্ত্রাস বিরোধী আইনের কেউ জানেন নাকি সন্ত্রাস বিরোধী আইনের কত ধারা বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন সন্ত্রাস বিরোধী আইনের কত ধারা? আচ্ছা, নাই, কেউ নাই। এটা সন্ত্রাস বিরোধী আইনের 21-2-এ দেখবেন লেখা আছে যে সাক্ষী যখন আপনি মামলার আয়ু হিসেবে যখন সাক্ষীর সাক্ষ্য নেবেন, তখন ওইখানে কিন্তু আপনি তার হচ্ছে ওই যে বিবৃতি সে দিবে, ওই বিবৃতি সে সহস্তে দিবে, হ্যাঁ। এই কারণে দেখবেন যে আমরা যে সাক্ষীগুলো নেই মামলার আয়ু হিসেবে, তখন নন অ্যাফেয়ার প্রসিকিউশন আপনি এএসআই অসুবিধা নেই, আপনি যখন নন অ্যাফেয়ার প্রসিকিউশন দিবেন ওইখানে কিন্তু একটা কলামই থাকবে সাক্ষীর জবানবন্দি, ঠিক আছে। ওই সাক্ষীর জবানবন্দির মধ্যে লেখা থাকবে আমি অমুক, হ্যাঁ, গ্রাম অমুক, ঠিকানা এই মর্মে সাক্ষ্য প্রদান করতেছি যে ঘটনাটা ওই তারিখে এভাবে ঘটছে, হ্যাঁ। তারপরে নিচে সে স্বাক্ষর দিবে। এই যে ব্যক্তি স্বাক্ষরটা দিছে, আপনি যে ব্যক্তি স্বাক্ষরটা নিছেন, এটার বৈধতা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের 21-2 ক্লোজ। যাই হোক, এটা একটা মানে মজার ছলে বলা, কিন্তু এটা আমাদের প্রাসঙ্গিক এখন বিষয় না। আমাদের আজকের পড়ার আলোচ্য বিষয় ছিল হচ্ছে কার্যবিধি আইনের 59। এখন 59-এ বলছে কি, আবার আমরা 59-এ চলে যাই। বলছে সাধারণত বেসরকারি লোক কর্তৃক কিভাবে গ্রেপ্তার করবে, হ্যাঁ, বেসরকারি লোক কাদেরকে গ্রেপ্তার করবে, বেসরকারি লোক গ্রেপ্তার করার পরবর্তী পদ্ধতি কি, ব্যক্তি নিজের কাছে রাখি দিবে না। আচ্ছা, তাহলে ব্যক্তি কি করবে? ব্যক্তি হচ্ছে মূলত হচ্ছে যে জামিনের অযোগ্য, আমলযোগ্য অপরাধকারী, অপরাধী বলিয়া ঘোষিত ব্যক্তি, এই 3 ধরনের ব্যক্তিরে কিন্তু গ্রেপ্তার করবে, হ্যাঁ। তারপরে কি বলছে? গ্রেপ্তার করতে পারেন এবং তিনি অনাবশ্যক বিলম্ব না করিয়া তাকে পুলিশ অফিসারের নিকট অর্পণ করবেন, হ্যাঁ। ডাক দেন জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার করার পর হচ্ছে যে তাকে কি করবে, তাকে ওই যে করবে, ওই যে মানে তাকে হচ্ছে নিকট হাজির করবে, নিকটতম পুলিশ অফিসারের নিকট অর্পণ করবে। আরো কি বলছে যে যদি নিকটতম পুলিশ অফিসার না পায়, হ্যাঁ, তাইলে সে কি করবে? সে হচ্ছে নিকটতম থানার হেফাজতে নিয়ে যাবে। তাইলে ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা মোতাবেক প্রশ্ন আসতে পারে, বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার করার পর ওই ব্যক্তিকে জনসাধারণ কার নিকট নিয়ে যাবে? এই যারা ক্লাসে আছেন, আমি যে কটা ধারা পড়াইছি এই কটা ধারা থেকে কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে প্রশ্ন করব, আমি কিন্তু ধারা আবার ধরবো, ঠিক আছে? তাই প্রত্যেকে মনোযোগী হন। এই ধারা থেকে আরো কি বলছে যে এই ধরনের দুই জায়গায় জনসাধারণ গ্রেপ্তার করার পর নিয়ে যাবে। তাহলে দুই জায়গা কি ভাই? একটা জায়গা হচ্ছে যে পুলিশ অফিসারের কাছে নিয়ে যাবে, আর একটা জায়গা হচ্ছে যে থানায় নিয়ে যাবে। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা বলা নাই। তাই এমসিকিউতে যদি আসে কোথায় নিয়ে যাবে, পুলিশ অফিসারের নিকট অর্পণ করবে, নিকটতম থানার হেফাজতে নিয়ে যাবে, নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। তাহলে অপশন কিন্তু আপনারা খই দাগাইতে হবে। আচ্ছা, তারপরে আরো বলছে 59-2 বলছে 54 ধারা আওতাভুক্ত বলিয়া মনে করিবার কারণ থাকলে পুলিশ অফিসার তাকে কি করবে? পুনরায় গ্রেপ্তার করবে। অর্থাৎ
অর্থাৎ এই যে আপনি জনসাধারণ একটা ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে নিয়ে আসছে, তাহলে পুলিশ অফিসার তারা জিডিতে হাজির করাইতে হইলে যে কোনো একটা আইনের ব্যবহার করতে হবে। সে তারা কিভাবে গ্রেপ্তার করবে, পুলিশ কোন ধারায় আইনি বৈধতা দিব, ওই 54 ধারার যে কোনো একটা ক্লোজে দেখাবে। এই কথাটাই 54 ধারায় যে 11টা ক্লোজ আছে, ওই 11টা ক্লোজের যে কোনো একটা ক্লোজে ফালাবে। হ্যাঁ, যে কোনো একটা ক্লোজে তাহলে কি ফালাবে, 54 ফালাইতে পারে। হ্যাঁ, যে 54 ফালাতে পারে। সে কি করছে, সে আমলযোগ্য অপরাধ করছে, সে জামিনযোগ্য অপরাধ করছে। অথবা 54 কিন্তু একটা ক্লোজ আছে যে সরকার ঘোষিত যদি অপরাধী হয়, অপরাধী বলিয়া ঘোষিত যদি কোনো ব্যক্তি হয়, তাহলে এটা 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 কততে আছে, এটা আছে হচ্ছে আপনার, হ্যাঁ, এই যে 54(5)-এ। তাহলে কিন্তু 54(5)-এও ফেলতে পারে, হ্যাঁ, আবার 54(3)-এও ফেলতে পারে। এখন আসেন, এখন এই আইনের এই ধারার এই তিন হচ্ছে তিনে আইসা আবার কি বলছে, বলছে সে যে আমলের অযোগ্য একটা অপরাধ করছে বলে বিশেষ করে কারণ থাকলে, বা পুলিশ অফিসার দাবির পর সে যদি নিজের নাম ঠিকানা দিয়ে দেয়, হ্যাঁ, যে তাকে যে জনসাধারণ গ্রেপ্তার করছে এবং পুলিশ যাচাই বাছাই করলে দেখলো যে সে নাম ঠিকানা তার দিয়ে দিছে, হ্যাঁ, তাহলে কি করবে, মানে অর্থাৎ যদি যদি তা পুলিশ অফিসারের কাছে আনার পর পুলিশ অফিসার দেখলো যে তার নাম ঠিকানা সে এখনো দিচ্ছে না, এখনো বলতেছে না, এখনো সে অপরাধ প্রবণ অবস্থায় আছে, তাইলে পুলিশ অফিসার তার নাম ঠিকানা জানানোর জন্য, নাম ঠিকানা সংক্রান্ত এগুলা জানার জন্য তার প্রতি কিন্তু ওই 57 ধারা প্রয়োগ করবে। আবার ওই 57 ধারা চলে যাবে পুলিশ অফিসার, ঠিক আছে। তাকে নাম ঠিকানা না জানালে তাকে হচ্ছে প্রসিকিউশন দিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট তারে পাঠায়, প্রতিবেদন দিয়ে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাই দিবে। এটা বলছে হচ্ছে 54(3)-এ আরো বলছে, যদি পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করে দেখার পরে যদি মনে হয় যে অনেক সময় আক্রোশমূলক গ্রেপ্তার করে, যে জনসাধারণ কর্তৃক তাকে সন্দেহভাজন ধরছে। সন্দেহভাজন কিভাবে ধরতে পারে, মনে করেন একজনে একটা প্লাস্টিকের গুলি নিয়ে, দুই বন্ধু অনেকদিন পরে গ্রামে গেছে, এখন যায় তারা মাঠের মধ্যে প্লাস্টিকের গুলি দিয়া, ছোটবেলায় আমরা যেরকম খেলছি লাঠি দিয়া একজন আরেকজনকে গুলি করতাম, আবার আমরা ধান খেতে ওই যে খড়ের উপরে পড়ে যাইতাম, হ্যাঁ, আমরা কিন্তু ওই এটার নাম দিতাম হচ্ছে অস্ত্র খেলা। হ্যাঁ, এখন যদি কেউ ধান খেতে যদি মানে অনেক বড় হয়ে গেছে, তারপরে এরকম দুই বন্ধু মিলে ঘুরতে ঘুরতে গেছে, মনে করেন নাসির আর নাসির ইকবালে গেল, কিন্তু এলাকাবাসী তো মনে করলো হায় হায় এরা তো মনে হয় কুখ্যাত কোনো ডাকাইত হঠাৎ করে জনপদে আসছে, গ্রেপ্তার করে পুলিশের কাছে নিয়ে গেছে। তখন তারা বলছে যে না, আমরা তো বিশিষ্ট ব্যবসায়ী নাসির চৌধুরী, হ্যাঁ, আমরা তো এখানে একটু ছোটবেলার আমাদের স্মৃতি মনে হয়েছে তাই আসছি। এই যে আপনি যে গ্রেপ্তার করাইলেন, আপনি যে ওই জনসাধারণ যে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তখন পুলিশ অফিসার যখন তাদের পরিচয়পত্র জানতে পারবে, তাদের দেখবে যে অপরাধ করার কোনো নাই, তখন কি করবে, তখন তাদেরকে কিন্তু ছেড়ে দিবে। এখন আসেন, এখন আজকে আমার এক ছোট ভাই বলতেছে, ভাই আমি কিন্তু র্যাঙ্ক লাগানোর আগে কিন্তু বিয়ে করবো না। ঠিক আছে, কেন করবো না ভাই, র্যাঙ্ক লাগানোর আগে বিয়ে এই কারণেই করবো না, কারণ হ্যাঁ, গোপালের কাছে কিন্তু সবাই ভালো মেয়ে দিতে চায় না, মেয়ে দিতে চায় কিন্তু ভালো মেয়ে দিতে চায় না। আমি কাউকে ছোট করতেছি না, এখন এটা তার পণ, এবং সেই অনুপাত দিয়ে কিন্তু সে পড়াশোনা করতেছে। এইরকম একটা পণ করেন যে না, আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব, হ্যাঁ, যে আমি যেন সর্বোচ্চ চেষ্টা করে যে আমি যেন র্যাঙ্কটা লাগাইতে পারি। ঠিক আছে, হ্যাঁ, আমি কিন্তু ওই কাউকে ছোট করার উদ্দেশ্যে বলি নাই ভাই, এমন একটা পণ করেন যে আমি যেন সর্বোচ্চ চেষ্টা করে র্যাঙ্কটা লাগাইতে পারি, সেই অনুপাতে আমি হচ্ছে পড়াশোনাটা করব। ঠিক আছে, যাই হোক, তারপরে এটা বলছে আমার 59-এ। ঠিক আছে, তাইলে আমরা 55, 56, 57, 58, 59, এই 60-এ কি বলছে, এই 60-এ আবার বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে নিয়ে যাইতে হবে। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাইতে হবে ভাই, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে যাইতে হবে থানার ভারপ্রাপ্ত অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের কাছে। এই ম্যাজিস্ট্রেটটা কে হবে, এই ম্যাজিস্ট্রেটে হবে এখতিয়ারাধীন কোনো ম্যাজিস্ট্রেট। এইখান থেকে এতটুকু মনে রাখলেই হবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। অর্থাৎ বিনা পরোয়ানায় যখন আপনি কাউকে গ্রেপ্তার করবেন, করার পরে আপনি কি করবেন, আপনি এখতিয়ারাধীন কোনো ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। আমরা যেহেতু পুলিশ, আমরা হচ্ছে ওই যে আমরা হচ্ছে ইয়ার কাছে নিয়ে যাই, আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাই, তখন তিনি ফরওয়ার্ডিং দিয়ে তিনি কি করে, তিনি বিজ্ঞ আদালতে প্রেরণ করে। 61-তে বলছে, কার্যবিধির 61 ধারায় বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোনো অবস্থায় 24 ঘন্টার বেশি থানা হাজতে আটক রাখা যাবে না। তাহলে 24 ঘন্টা শুরুর সময় কখন, 24 ঘন্টা শুরুর সময় হচ্ছে আপনি যখন যেই থানা থেকে আপনি গ্রেপ্তার করলেন, মনে করেন আপনার থানা হচ্ছে যশোর, হ্যাঁ, আপনি হচ্ছে তাকে গ্রেপ্তার করলেন নড়াইল থেকে, আপনি নড়াইল থেকে ফরওয়ার্ডিং দিয়ে আসামি নিয়ে যখন যশোরে আপনার থানায় যাবেন, থানায় গিয়ে যখন সেন্টিকে আসামি বুঝিয়ে দিয়ে যখন হাজতখানার ভিতরে রাখবেন, তখন থেকেই কিন্তু 24 ঘন্টা শুরু। অর্থাৎ আপনি যে নড়াইল থেকে যশোরে গেলেন, ওই সময়টা কিন্তু আপনার বাদ যাবে। ঠিক আছে, আবার
এই যে আপনি হাজতখানায় রাখলেন, হাজতখানায় রাখার পরে, হাজতখানা থেকে রাখার পর থেকে কিন্তু 24 ঘন্টার টাইম কাউন্টিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই 24 ঘন্টা শেষের আগ মুহূর্তে থেকেই কিন্তু অর্থাৎ আপনি তারে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আবার যে আপনি থানা থেকে মনে করেন বিজ্ঞ আদালতের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের, ওই 5 কিলোমিটার কিন্তু আপনার এটার মধ্যে ইনক্লুড হবে না। এই যে মধ্যবর্তী সময়টা থানায় আসা এবং থানা হতে আসামি নিয়ে কোর্টে যাওয়া, এই মাঝখানে যেই সময়টা থাকবে আসামি হাজতে, এটাই কিন্তু 24 ঘন্টা। কি বলছি কথা বুঝছেন নি ভাই? ইনশাল্লাহ বুঝতে পারছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি যে একটু বলছি একটু ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। সেটা কি? সেটা হচ্ছে গ্রেপ্তারকৃত একজন ব্যক্তিকে কখনোই 24 ঘন্টার বেশি থানা হাজতে রাখা যাবে না। তবে একটা ক্ষেত্রে রাখা যাবে। সেটা কি? সেটা হচ্ছে কার্যবিধির 167 ধারা। 167 ধারা কি? 167 ধারা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ কি? অর্থাৎ রিমান্ডে একজন আসামিরে যখন আমরা দেখি যে ভালনারেবল যখন কোনো আসামিরে ধরা হয়, হ্যাঁ, ওই যে ওসমান হাদি হত্যা মামলায় কিন্তু ওই মোটরসাইকেল মালিককে ধরা হয়েছিল। মোটরসাইকেল মালিককে ধরার পরে কিন্তু তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ কিন্তু করে নাই। তাকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার পর মামলার যে আয়ু, তিনি কিন্তু রিমান্ড আবেদন করছে, জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করছে। আবেদন করার পরে আদালত কি করছে? আদালত সেটা মঞ্জুর করছে, তাকে 3 দিনের রিমান্ড দিছে। তখন ওই যে 24 ঘন্টার পর সময় কিন্তু সে থানায় থাকছে। ঠিক আছে, তাকে কিন্তু এই যে রিমান্ড যে কার্যক্রমটা পরিচালনা করছে, এটা কিন্তু 167-তে কিন্তু বলা আছে। ওই সময়টা কিন্তু আপনার কোনোভাবেই রিমান্ড যে আবেদন করছে, এটা কিন্তু বিভিন্নবার আবেদন করলেও কোনোভাবেই কিন্তু একজন ব্যক্তিরে হচ্ছে কি করবে না, 15 দিনের অধিক কিন্তু রিমান্ডে আটক রাখা যাবে না। আরও বলা আছে সংবিধানের 33-2 অনুচ্ছেদে হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তি, হ্যাঁ, বা আটক সম্পর্কে গ্রেপ্তারকৃত ব্যক্তি বা আটককৃত ব্যক্তির রক্ষা কবচ, অর্থাৎ কোনো অবস্থাতেই একজন ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আপনি থানা হাজতে আটক রাখতে পারবেন না। 24 ঘন্টার মধ্যেই তারা কি করতে হবে? বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করতে হবে। তবে ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনী 2025 46 কতে বলছে, 46 কতে বলছে কি? বলছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আপনি কিন্তু কি করতে হবে? আপনি তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে কিন্তু আপনি 12 ঘন্টার মধ্যে জানাইতে হবে। ঠিক আছে, আমি একটু পরে প্রশ্ন নিচ্ছি হেলাল ভাই, একটু পরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 61 ধারা কি দাঁড়াইলো? 61 ধারা থেকে হেলাল ভাই, আমি একটু পরে আপনার প্রশ্ন নিচ্ছি ভাই, আপনি লাইনে থাকেন। আচ্ছা, কি বলছে? কি ভাই বলেন, আপনি বলেন হেলাল ভাই, বলেন। সরি স্যার, আপনি যে 167 এর সাথে রিলেটিভ 167 কত যে সুয়ারেস যেটা বলা হয়েছে, সুয়ারেসটা কি এটা একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা বলে দিম আগে আমি শেষ করি, এই যে 61টা শেষ করি। ঠিক আছে, আগে 61টা শেষ করি রে ভাই, 61টা আগে শেষ করি, আগে 61র গল্পটা শেষ করি। আচ্ছা, এখন আসেন, এখন এইখানে কি বলছে? এইখানে বলছে 61তে মূলত বলছে যে একজন ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করাইলে আপনি কিন্তু তাকে কোনো অবস্থায় 24 ঘন্টার বেশি কিন্তু আপনি আটক রাখতে পারবেন না। ঠিক আছে, এখন আপনি যদি আটক না রাখেন, তাহলে আপনি কি করবেন? আপনি তাকে হচ্ছে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এইখানে আপনারা আরও একটা কথা মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে কোনো অবস্থায় হচ্ছে করা যাবে না, ওই যে কোনো অবস্থায় 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, এটা কিন্তু সংবিধানের 2 অনুচ্ছেদে বলছে। এই কথাটাই কিন্তু এটা তার হচ্ছে কি আইনানুগ অধিকার। যদি প্রশ্ন আসে ওই যে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনানুগ অধিকার কি, এটা কিন্তু আপনার এই ফৌজদারি কার্যবিধি আইনের 61 এবং হচ্ছে ওই যে সংবিধানের 33-2 অনুচ্ছেদ। ঠিক আছে, এখন আসেন, এখন এই যে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটা রিটেন প্রশ্ন আসতে পারে, দারুণ একটা প্রশ্ন। সেটা কি? ফৌজদারি কার্যবিধির 61 ধারা অনুসারে, হ্যাঁ, কোনো ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় থানা হাজতে আটক রাখা যাবে না। তবে এই নিয়মের ব্যতিক্রম কি? এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে ওই যে 167 ধারার যে কথাগুলো বলছি, ওগুলাই হচ্ছে এই নিয়মের ব্যতিক্রম। ঠিক আছে, এটা কিন্তু রিটেনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। এইখান থেকে কিন্তু আরও আসতে পারে, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের আপনার প্রশ্ন আসতে পারে কি, ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তিকে পরোয়ানামূলক গ্রেপ্তার করে কিন্তু সে 48 ঘন্টা পরে চালান করে। ঠিক আছে, এই যে ব্যক্তি যে 48 ঘন্টা পরে যে চালানটা করে দিছে, হ্যাঁ, এটা কিন্তু একাধিকবার পড়াইছি। এই নাসির বলেন, 61 ধারা অনুসারে যদি পুলিশ অফিসার, 61 ধারা না, ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তিরে যদি গ্রেপ্তার করা যদি সে 48 ঘন্টা পরে চালান করে, এক্ষেত্রে ক নামক পুলিশ অফিসারের দণ্ড পেনাল কোডের কত দাঁড়ায় বলেন তো দেখি?
কত? এটা কিন্তু অনেকবার পড়াইছি, অনেকবার। তো বলে তারা যে রিমান্ডের জন্য নিলে না না না, রিমান্ড না, এটা হচ্ছে কোনো ব্যক্তির যদি কেউ অবৈধভাবে আটক রাখে, হ্যাঁ, তাহলে 2 দিন পর্যন্ত রাখলে, শূন্য থেকে শুরু করি 2 দিন পর্যন্ত রাখলে 342, আর হচ্ছে 3 হইতে 9 দিন হইলে আপনার হচ্ছে 343, আর 9 হইতে আপনার শুরু করি, হ্যাঁ, মানে একবারে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত রাখলে 344। এই কথাগুলো কিন্তু আমরা বলছি নাসির ইকবাল, এগুলা কেন বলতে পারলেন না ভাই? হ্যাঁ, এখন মনে পড়ছে, এখন তো মনে পড়লে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এইখান থেকে আমাদের এই প্রশ্ন এত দূরে কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে? এখন আসেন, এখন এইখান থেকে কি যেন একটা প্রশ্ন করছেন ভাই, আমি প্রশ্নটা ঠিক আসলে বুঝি নাই। কি প্রশ্নটা ছিল যেন আপনার? হেলাল ভাই বলেন। হেলাল ভাই একটা প্রশ্ন করছিলেন এখান থেকে, 167-তে কি বলছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন আপনার প্রশ্নটা কি ছিল? 167 কথা যে বলা হচ্ছে না যে শো অ্যারেস্ট, এই জিনিসটা যদি একটু বিস্তারিত বলতেন ভালো হতো। কই 167-র কই ভাই? 167-তে বলা হচ্ছে না যে, এটা একটু বলুন তো। কোথায় আছে এটা? কই 167-র কতে কই? ওই যে নতুন যে সংশোধনী হয়েছে সেটা নতুন যে সংশোধনী হয়েছে সেটা নাকি? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা শো অ্যারেস্ট না ভাই, এটা হচ্ছে শোন অ্যারেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে শোন অ্যারেস্টের কথা বলছে নাকি 167? আচ্ছা, এইখানে বলছে গ্রেপ্তার প্রদর্শন এবং আটকের ক্ষেত্রে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কর্তব্য, ঠিক আছে? এটা কিন্তু আপনার ওই যে সংশোধনীতে কিন্তু এই কথাটা বলছে। এটা কিন্তু মনে হয় আগের ধারা না, তাই না? এটা মনে হয় এই যে ইয়াতে হয়েছে, এই যে কি বলে, নতুন এই ধারাটা মনে হয় ইনক্লুড হয়েছে না? হ্যাঁ। এখন এইখানে কি বলছে? এখানে বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা ইতিমধ্যে আটক থাকা কোনো ব্যক্তিকে, অর্থাৎ এটা হচ্ছে শোন অ্যারেস্টটা কি আমি আপনাদের আগে ঠান্ডা মাথায় বুঝাই দিই। আগে আপনি যে শো অ্যারেস্ট বুঝছেন, ওটা শো না, ওটা হচ্ছে শোন অ্যারেস্টটা কি? শোন অ্যারেস্টটা হচ্ছে মানে পুনরায় গ্রেপ্তার দেখানো। তাহলে পুনরায় গ্রেপ্তার দেখানো কি? পুনরায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, মনে করেন আপনি হেলালুদ্দিন, হ্যাঁ, আপনি ইতিপূর্বে একটা মার্ডার মামলায় আপনি গ্রেপ্তার আছেন। কোথায় আছেন? মানে বিজ্ঞ আদালতের হেফাজতে আছেন। এখন ওই আদালত থেকে আপনার বিরুদ্ধে আরেকটা ওয়ারেন্ট বাড়িয়েছে আপনার চুরির মামলায়, হ্যাঁ, যেহেতু আপনি একজন দাগি আসামি, আপনার আরেকটা ওয়ারেন্ট বাড়িয়েছে। অথবা আপনার হচ্ছে আরেকটা ডাকাতির মামলায় আরেকটা ওয়ারেন্ট বাড়িয়েছে। এখন এই যে ডাকাতির মামলা ওয়ারেন্টটা যে বাইরে হয়েছে, থানায় আসার পরে থানা পুলিশ কি করছে? ওই যে আগের একটা হত্যা মামলায় সে ইতিপূর্বে বিজ্ঞ আদালতের হেফাজতে আছে, হ্যাঁ, ওই মামলাটার একটা রেফারেন্স দিবে যে মহামান্য আদালত, হ্যাঁ, যে এই নামধারীয় এই আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতের হেফাজতে থাকায়, হ্যাঁ, তাকে হচ্ছে পরবর্তী যে মামলায় তার ওয়ারেন্টি বের হয়েছে, ওই ওয়ারেন্টি খারিজ করার নিমিত্তে এবং তাকে হচ্ছে শোন অ্যারেস্ট দেখানোর, হ্যাঁ, হচ্ছে বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করা হলো। কারো কাছে যদি শোন অ্যারেস্টের আবেদন থাকে, একটা আবেদন পাঠাই দিয়ে না আমাদের গ্রুপে, ঠিক আছে? তো আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে আমি গ্রুপে দিয়ে দিব। এটাই হচ্ছে ভাই শো অ্যারেস্ট না শোন অ্যারেস্ট, ঠিক আছে? মানে পুনরায় গ্রেপ্তার দেখানো, বুঝছেন নি ভাই? বুঝছেন নি নাকি বুঝেন নাই? পানির মতো কঠিন লাগছে নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে আপনারা চলে যান হচ্ছে কার্যবিধি হচ্ছে 61 পরে 62-তে চলে যান। এই যে বিনা পরোয়ানায় এতক্ষণ ধরে আপনি গ্রেপ্তার করলেন, কারা গ্রেপ্তার করলেন? যে ব্যক্তিগুলারে গ্রেপ্তার করলেন তাদেরকে আপনি যে জামিন দিছেন, নাকি মুসলেকা নিয়ে ছাড়ছেন, নাকি আপনি তাদেরকে অন্য কিছু করছেন, এগুলা সংক্রান্তে কিন্তু আপনার হচ্ছে 62 ধারায় বলছে। কি বলছে? বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হ্যাঁ, তার স্ব থানার মধ্যে যাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তার করছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে কিনা, বা তাদেরকে হচ্ছে কিভাবে হচ্ছে মুসলেখায় তাদেরকে ছাড়া হয়েছে কিনা, এদেরকে কিন্তু আপনার হচ্ছে ইয়া করা যাবে। ওই যে কি বলে জানো, এদের সংক্রান্তে কিন্তু রিপোর্ট দিবে। তাহলে রিপোর্টটা কোথায় দিবে?
হ্যাঁ, রিপোর্টটা দিবে হচ্ছে যদি যদি ওই থানা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট দিবে। আর ওই থানাটা যদি আপনার ইয়ার মধ্যে হয়, জেলা এলাকা হয়, তাহলে কার নিকট দিবে? দিবে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। এই কথাটাই কিন্তু আপনার বলছে হচ্ছে কততে, এই হচ্ছে 62তে বলছে। হ্যাঁ, তাইলে আরও বলছে হচ্ছে 63 ধারায় বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস। কার খালাস? এই যে আপনি এতক্ষণ ধরে যে ব্যক্তি খালি গ্রেপ্তার করলেন, এখন তাকে তো ছাড়তে হবে। তাহলে তারা আপনি কিভাবে ছাড়বেন? হ্যাঁ, তাকে আপনার ছাড়তে হবে যে আপনার ওই যে 3টা পদ্ধতিতে। তাহলে 3টা পদ্ধতি কি ভাই? 3টা পদ্ধতি একটা পদ্ধতি হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিজের মুচলেখা দাগ দেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির নিজের মুচলেখা, তারপরে দাগ দেন জামিন, তারপরে দাগ দেন কোনো ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ। তাইলে কার্যবিধির 63 ধারার শর্ত কয়টি? 63 ধারার শর্ত হচ্ছে মূলত 3টি। তাহলে 63 ধারার শর্ত 3টি কি কি? একটি হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাসের ক্ষেত্রে শর্ত 3টি শর্ত কি কি? একটি শর্ত হচ্ছে যে তাকে হচ্ছে তার নিজ মুচলেখায় খালাস দেওয়া যাবে। তাকে হচ্ছে নিজ মুচলেখায় খালাস না দিলে তাকে কিন্তু দেওয়া যাবে হচ্ছে কিভাবে? ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে, কোনো ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ দেওয়া যাবে। তারপরে তার যদি জামিন থাকে তখন কিন্তু তাকে কি খালাসটা কি দেওয়া যাবে। এই কথাগুলাই কিন্তু কততে বলছে আমার? এই কথাগুলাই আমার বলছে হচ্ছে এই কার্যবিধির 63তে। ঠিক আছে, তাইলে এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে, কার্যবিধির 63 ধারা অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাসের পদ্ধতি আলোচনা করুন। প্রশ্ন আসতে পারে কার্যবিধির 63 ধারা অনুসারে কয়টি পদ্ধতিতে একজন ব্যক্তিকে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে খালাস প্রদান করা হয় আলোচনা করুন। 2 মার্কের প্রশ্ন আসতে পারে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাসের নিয়মগুলো লিখুন। তখন কিন্তু ভাই আপনারে এই ধারা থেকে কিন্তু আপনাকে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, এই কথাগুলাই কিন্তু আমার কিন্তু এইখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, কোথায় বলা আছে? কার্যবিধির 63তে বলা আছে। ঠিক আছে নি ভাই, এগুলো কিন্তু আপনারা এইভাবে কি রাখতে হবে? মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, এইখানে আমার আরো বলছে, এখানে আরো কি বলছে? আরো বলছে যে 64তে বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ। এখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেটকে ডিফাইন করা হয়েছে। 64তে বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে বা তার এখতিয়ারের স্থানীয় সীমা রেখার মাধ্যমে যদি কেউ কোনো অপরাধ করে, তিনি নিজে গ্রেপ্তার করতে পারবেন বা অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ দিতে পারবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে যদি কোনো অপরাধ যদি সংগঠিত হয়, ম্যাজিস্ট্রেট বলবে তাকে গ্রেপ্তার করেন। হ্যাঁ, তাকে গ্রেপ্তার সে নিজেও করতে পারবে। মনে করেন হেলাল সাহেব একজন ম্যাজিস্ট্রেট, কি ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কি হয়েছে? সে কি করতে গেল? সে হচ্ছে একটা জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেল। এখন একজনে কইলো, ধর্মিয়া কিসের আদালত লইয়েছেন, 5 আগস্ট রাগ হয়ে গেছে, এখন তো দেশ স্বাধীন। হ্যাঁ, এই যে সে ম্যাজিস্ট্রেটের সাথে হচ্ছে সে কমান্ড ভায়োলেট করছে, আইন অমান্য করছে, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট তাকে কি করবে? তাকে হচ্ছে কিন্তু শান্তি ভঙ্গ দমন করতে বা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে তাকে কিন্তু নিজেও গ্রেপ্তার করতে পারবেন, অপরকেও কিন্তু গ্রেপ্তারের আদেশ দিতে পারবেন। এই কথাটাই কিন্তু আমার কততে বলছে? 64তে বলছে। আবার 65তে বলছে। 64-65 থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন আসে না ভাই? বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনার ওই পর্যন্তই, কি বলে 63 পর্যন্তই। তারপরে একটু জেনে রাখা ভালো। 65তে এসে কি বলছে? 65তে বলছে এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতি গ্রেপ্তার, বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতি তার এখতিয়ারাধীন স্থানীয় সীমারেখার মধ্যে যে কোনো সময়ে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের আদেশ দিতে অথবা পরোয়ানা জারি করতে পারেন। অর্থাৎ 64তে যে ঘটনাটা, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে একটা অপরাধ সংঘটিত হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট চাইলে নিজে গ্রেপ্তার করতে অথবা করাইতে পারেন। আর 65তে বলছে অর্থাৎ হেলাল সাহেব একটা এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট, তো এখন ওই এলাকায় সে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করানোর জন্য আদেশ দিতে পারেন, আবার গ্রেপ্তার করানোর জন্য পরোয়ানা জারি করতে পারেন। এই কথাটাই কিন্তু আপনার এই হচ্ছে 64 এবং 65তে বলছে। 64-65 অত ইম্পর্টেন্ট না ভাই, ইম্পর্টেন্ট হচ্ছে 66 এবং 67। কি 66 এবং 67? কি 66 এবং 67তে বলছে আসামি যদি পলায়ন করলে পুনরায় গ্রেপ্তারের হচ্ছে কার্যক্রম, আসামি পলায়ন করলে পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা, আসামি পলায়ন করলে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি, সেটা কিন্তু এই 66তে আছে। কীভাবে আছে? 66তে আছে আইনসঙ্গত হেফাজত থেকে যদি আসামি পলায়ন করে, আপনি তাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অনুসরণ করে আবার গ্রেপ্তার করতে পারবেন। ঠিক আছে,
অর্থাৎ নোয়াখালী থেকে আসামি পালিয়ে গিয়ে যশোর অবস্থান নিছে, হ্যাঁ আপনি তাকে অনুসরণ করতে করতে যশোর গিয়ে কিন্তু আবার তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারবেন। এখন আসেন, এই 66 ধারা অনুসারে যে আইনসঙ্গত হেফাজত থেকে আসামি পলায়ে গেছে, আপনি ওই 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 ব্যক্তিকে যে গ্রেপ্তার করবেন, সেক্ষেত্রে গ্রেপ্তার করলে কিন্তু আপনার কি হবে, আপনার কিন্তু কার্যবিধির হচ্ছে 47, 48, 49 এবং 50 ধারা কিন্তু প্রযোজ্য হবে। এখন এই প্রযোজ্যটা কি, এটা হচ্ছে আপনি হচ্ছে 66তে হচ্ছে আসামি পালাই গেছে, আইনসঙ্গত হেফাজত থেকে পালাই গেছে, আপনি 67তে গিয়ে যে তাকে গ্রেপ্তার করবেন, তখন ওই যে 47 ধারা অনুসারে বাড়ির মালিকের অনুমতি নিয়ে তল্লাশিপূর্বক গ্রেপ্তার করবেন। 48-এ যদি অনুমতি না দেয়, বাধা দেয়, তখন আপনি দরজা জানালা ভেঙে গ্রেপ্তার করবেন। 49-এ বলছে আপনি দরজা জানালা ভেঙে বের হয়ে আসামি নিয়ে চলে আসতে পারবেন। তাইলে আমরা কিন্তু ইতিপূর্বে যে ধারাগুলো পড়ছি, আমরা একটু রিফ্রেশ দিব। আমরা কি পড়ছি, ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় 5 পড়ছি, ঠিক আছে। অধ্যায় 5-এ আমরা গতকালকে পড়ছি, অধ্যায় 5-এ বলছে 46-এর কতে বলছে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কর্তব্য এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনানুগ অধিকার সমূহ। তারপরে হচ্ছে আপনার হচ্ছে 47-এ বলছে বাড়ির মালিকের অনুমতি নিয়ে তল্লাশিপূর্বক গ্রেপ্তার। 48-এ বলছে যদি অনুমতি না দেয় দরজা জানালা ভেঙে প্রবেশ। 49-এ বলছে দরজা জানালা ভাঙিয়া বাহির। হ্যাঁ, 50-এ বলছে গ্রেপ্তারের সময় প্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। 52-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নারী হয় তাহলে তার দেহ তল্লাশির পদ্ধতি। 53-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির নিকট যদি আপত্তিকর অস্ত্র থাকে তাহলে আপনি সেটি জব্দ তালিকামূল্যে হেফাজতে নেবেন। 54-তে বলছে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আর 55-তে বলছে ভবঘুরে, হ্যাঁ অভ্যস্ত ডাকাত প্রভৃতি দস্যু এই ধরনের ব্যক্তি অফিসার ইনচার্জ গ্রেপ্তার করতে বা করাইতে পারবেন। 56-তে বলছে অধস্তন অফিসার দ্বারা তিনি অধস্তন অফিসার এবং মামলার আয়ু কর্তৃক গ্রেপ্তার করতে বা করাইতে পারবেন। 57-তে বলছে নাম ঠিকানা যদি কেউ জানাইতে অস্বীকৃতি প্রকাশ করে তাকে গ্রেপ্তারের পদ্ধতি। 58-তে কি বলছে, 58-তে বলছে বাংলাদেশের হচ্ছে যে কোনো স্থান থেকে কি আপনি গ্রেপ্তার কার্যক্রমটা আপনি করতে পারবেন, ঠিক আছে, মানে অপরের এখতিয়ারভুক্ত এলাকা থেকে গ্রেপ্তার। 59-এ বলছে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। 60-এ বলছে এই যে আপনি গ্রেপ্তার করছেন তাকে গ্রেপ্তার করে আপনি কি করবেন, আপনি হচ্ছে থানার অফিসার ইনচার্জ বা ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যাবেন। 61 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক থানা আদালতে আটক রাখা যাবে না। 62-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে রিপোর্ট দিবেন ওসি, কার নিকট দিবেন, চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। 63-তে বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস। 64, 65-তে বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ আর হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক হচ্ছে পরোয়ানা দানের ক্ষমতা। আচ্ছা, 66, 67-তে বলছে যে আসামি যদি আইনানুগ হেফাজত থেকে পালিয়ে যায় তাকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি। এইভাবেই কিন্তু আপনাকে কিন্তু বলতে হবে আইনগুলা, ঠিক আছে। এই যে আমরা বিস্তারিত পড়াইছি, এখন আপনার করণীয় কি, আপনি অন্য স্টুডেন্ট থেকে মানে একটু নিজেকে অ্যাডভান্স, নিজেকে আগায় রাখতে হইলে আপনাকে কি করতে হবে, এই যে আমরা যেগুলো পড়াইছি এগুলো আবার আপনি নিজে নিজে নোট করবেন। আপনি যাই বুঝছেন, আমি যে একটা নোট গ্রুপে দিছি ওই নোট দেখে আপনি হুবহু নোট করার দরকার নাই। আপনি আপনার মতো করে আবার খাতায় লেখেন। আপনি 5 বার পড়েন, প্রত্যেকটা ধারা 5 বার করে পড়েন। ভাই আমি এত সুন্দর করে বুঝাই দিয়েছি, আবার নিজে 5 বার পড়েন। পড়ার পরে আপনি নিজে নিজে এবার একটা সাদা খাতায় নোট করেন। নোট করলে আপনার হাতের লেখাও ভালো হবে। আর আপনি মনে রাখবেন, একবার লেখা মানে 20 বার পড়ার সমান, 2 বার লেখা মানে 40 বার পড়ার সমান। ভাই তা আপনি যদি একবার লেখেন আপনার 20 বার পড়ার সমান হয়ে গেল। কারণ একটা লেখা যখন আপনি পড়ে আপনি লিখবেন তখন কিন্তু আপনার অধিকতর মনে থাকবে। আর একটা প্রশ্ন কিন্তু কমন আছে আপনাদের, কি ভাই পড়া মনে থাকে না, কি করতাম, আইন তো কঠিন লাগে ভাই, মনে থাকে না। আরে ভাই আপনি তো পড়েন না, আপনি পড়েন কি ফেক বুক আর ফেক টিউব। আপনি পড়েন ফেক বুক, দেখেন ফেক টিউব। তা আপনি যদি ফেক বুক আর ফেক টিউবটা যদি মোবাইল থেকে রিমুভ করতে পারেন, দেখবেন আইন আপনার কাছে এত সোজা লাগবে, আইনের প্রেমে পড়ে যাবেন ভাই। আইনের যখন প্রেমে পড়বেন পরতে আইন আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে। মোবাইল থেকে ফেসবুক আর ফেক টিউবটা বাদ দেন দয়া করে এই 7-8টা মাস। দেখবেন যে 7-8টা মাস পরে যখন ঝলঝল করে র্যাঙ্কটা আপনার ঘাড়ে ঘুরবে তখন জনসাধারণ আসবে। এক জায়গায় যাবেন, আপনি সালিশ করবেন, তারপরে হচ্ছে এলাকায় যাবেন, তখন জনসাধারণ আপনার সাথে সেলফি তুলতে আসবে যে আমাদের এলাকার চেতা দারোগা হেলাল স্যার, তার সাথে একটা ছবি তুলি। তখন কিন্তু ভাই এই ফিলিংসটা আপনার মানে অন্য ধরনের একটা ফিলিংস থাকবে। সে জনসাধারণ কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু সেলফি দিবে। এখন যেরকম আপনারা পাবলিকের পিছনে ঘুরেন সেলফির জন্য, তখন পাবলিক আপনাদের পিছনে ঘুরবে সেলফির লেগে, ঠিক আছে। তো দয়া করে ভাই এই ফেক টিউব আর হচ্ছে ফেক বুকটা বাদ দেন দয়া করে এই 7-8টা মাস, এরপরে চালাইন, অগণিত সময় পাবেন। আচ্ছা, এখন আমরা একটু পুলিশ আইনে যাইতে চাই। পুলিশ আইনে এই কি বলেন, পুলিশ আইনটা ধরবো নাকি? এই নাসির ইকবাল কি বলেন? এই হেলাল সাহেব কি বলেন, পুলিশ আইনটা ধরবো নাকি? বন্ধু ওই যে 63 ধারা আছে না, হ্যাঁ গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস,
গ্রেপ্তার পর তিনভাবে আসামিকে ছেড়ে দেওয়া যাবে। হ্যাঁ, মুস্তাকা জামিনে আর ম্যাজিস্ট্রেট বিশেষ আদেশে। যদি বিশেষ আদেশ না দেয় তাহলে তো ছেড়ে দেওয়া যাবে না। তাহলে এটার ক্ষেত্র কি? তাহলে আপনি তারা বিজ্ঞতাতে প্রেরণ করবেন, আপনি তারা ছাড়ার দরকার নাই। আপনাকে আইন তারা ছাড়তে বলছে? আইনতে বলছে আপনি ধরে নিয়ে আসছেন, ধরে নিয়ে এসে আসামি চালান করে দিবেন। আসামির নাম ঠিকানা পূর্বক আসামি চালান একটা ফর্ম আছে ওই যে ইয়েতে কম্পিউটারের সেভে থাকে থানার মধ্যে, প্রতিদিন খালি কপি পেস্ট করে, ওই আসামি চালানের মাধ্যমে তারা আসামিটা চালান করে দিবে।